ওয়েলকাম স্টুডেন্টস। আজকে শুরু করছি আমাদের ডিজিটাল ক্লাস। আজকে আমাদের নবম শ্রেণীর বিষয়বস্তু মেটারনিক ব্যবস্থা। ইতিপূর্বে আমরা ভিয়েনা কংগ্রেস সম্পর্কে আলোচনা করেছি এবং আমরা দেখেছিলাম ভিয়েনা কংগ্রেসের যিনি সভাপতি ছিলেন তিনি ছিলেন প্রিন্স মেটারনিক। সেই মেটারনিক উগ্র রাজতন্ত্রের সমর্থক ছিলেন। তিনি 1815 সাল থেকে নেপোলিয়ন পরবর্তী ইউরোপে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কিছু বিধিবিধান তৈরি করেন। এই বিধিবিধানগুলো তিনি এমনভাবে ইউরোপে প্রয়োগ করার চেষ্টা করেন যাতে বিপ্লবী ভাবধারা, উদারনীতিবাদ, গণতন্ত্র এগুলোর থেকে মানুষ দূরে সরে থাকে। ইউরোপের রাজন্যবর্গ তার এই বিধি ব্যবস্থা মেনে চলতে বাধ্য হয়। মেটারনিকের এই বিধি ব্যবস্থাগুলোকেই একত্রে বলা হচ্ছে মেটারনিক তন্ত্র বা মেটারনিক সিস্টেম। তাহলে পরীক্ষায় যদি আমাদের প্রশ্ন আসে মেটারনিক সিস্টেম বা মেটারনিক তন্ত্র বলতে কি বোঝো, আমরা বলবো উগ্র রাজতন্ত্রের সমর্থক অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটারনিক বিপ্লব বিরোধিতা করে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যে যে নতুন বিধি ব্যবস্থা ইউরোপে প্রবর্তন করতে চেয়েছিলেন তাকেই এক কথায় বলা হয় মেটারনিক তন্ত্র বা মেটারনিক সিস্টেম। মেটারনিক 1815 সাল থেকে 1848 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে ইউরোপের প্রায় ভাগ্য নিয়ন্ত্রকে পরিণত হয়েছিলেন। তার কূটনৈতিক বুদ্ধির দ্বারা তিনি এমনভাবে ইউরোপকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছিলেন যে ইউরোপে তাই হতো যা মেটারনিক করতে চাইতেন। এই কারণে 1815 থেকে 1848 সাল পর্যন্ত সময়কালকে বলা হয় দি এজ অফ মেটারনিক বা মেটারনিকের যুগ। তাহলে এখন আমাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে যে মেটারনিক কি উদ্দেশ্য নিয়ে এই বিধি ব্যবস্থা চালু করেছিলেন। আমরা দেখেছি মেটারনিকের মূলত তিনটি উদ্দেশ্য ছিল। এক, মেটারনিক নিজে রাজতন্ত্রের সমর্থক ছিলেন, তাই বিপ্লব পূর্ববর্তী রাজতান্ত্রিক ব্যবস্থাকে তিনি ফিরিয়ে আনতে চেয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন শুধুমাত্র অস্ট্রিয়ার রাজতন্ত্র টিকিয়ে রাখলে চলবে না, কারণ রাজতন্ত্রকে টিকিয়ে রাখতে গেলে ইউরোপের অন্যান্য রাজ্যগুলিতেও তার প্রবর্তন করতে হবে। তাই রাজতন্ত্রকে টিকিয়ে রাখা তার প্রধান উদ্দেশ্য ছিল। তার দ্বিতীয় উদ্দেশ্য ছিল বিপ্লব পূর্ববর্তী যে এনশিয়েন্ট রেজিম বা পুরাতন তন্ত্র, সেই পুরাতন তন্ত্রকে রক্ষা করা। মেটারনিক রক্ষণশীলতার প্রতীক ছিলেন। তিনি রক্ষণশীল মনোভাব পোষণ করতেন। ফলে তিনি মনে করতেন সমাজের ভিত্তি ছিল পুরাতন তন্ত্র, তাই পুরাতন তন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। আর তিনি অস্ট্রিয়ার স্বার্থ রক্ষা করতে চেয়েছিলেন। আমরা যদি সেই 19 শতকের প্রথম দশকের অস্ট্রিয়াকে দেখি তাহলে দেখব অস্ট্রিয়া ছিল বহু জাতির আবাসভূমি। স্বাভাবিকভাবে জাতীয়তাবাদী চেতনার যদি বিকাশ ঘটে তবে এই বহুজাতির সমন্বিত অস্ট্রিয়াকে রক্ষা করা সম্ভব ছিল না। সেখানে বিভিন্ন জাতীয়তাবাদী ধারণা আত্মপ্রকাশ করতে পারত। তাই অস্ট্রিয়ার স্বার্থ রক্ষা করে অস্ট্রিয়াকে জাতীয়তাবাদী চেতনার থেকে মুক্ত রাখার উদ্দেশ্যে তিনি এই সিস্টেম বা ব্যবস্থা চালু করতে চেয়েছিলেন।
এখন প্রশ্ন, মেটার্নিক কিভাবে ইউরোপে এই বিধি ব্যবস্থা প্রয়োগ করেছিলেন? আমরা দেখেছি মেটার্নিক বিপ্লব পূর্ববর্তী অবস্থাকে ফিরিয়ে আনবার উদ্দেশ্যে জাতীয়তাবাদী চেতনাকে দমন করবার জন্যে কিছু দমনমূলক ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এই দমনমূলক ব্যবস্থা দুটা ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এক, তার নিজের সাম্রাজ্য অর্থাৎ অস্ট্রিয়াতে। দ্বিতীয়ত লক্ষ্য করা যায় ইউরোপে। আমরা সবার প্রথমে আলোচনা করছি তিনি অস্ট্রিয়াতে কিভাবে এই ব্যবস্থা প্রয়োগ ঘটিয়েছে। যে সময় অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মেটার্নিক, সেই সময় বর্তমান যে জার্মান রাষ্ট্রটি তোমরা দেখো, এই জার্মানি অস্ট্রিয়ার অধীনস্থ ছিল। এখানে তিনি একটি জার্মান বুন্ড বা একটি সমবায় রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছিলেন। জার্মানির ছোট ছোট রাজ্যগুলোকে নিয়ে এই বুন্ড বা সমবায় তৈরি হয়েছিল এবং অস্ট্রিয়া ছিল এর প্রধান নিয়ন্ত্রক। মেটার্নিক লক্ষ্য করলেন জার্মানিতে যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে, এই সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি তারা জাতীয়তাবাদের উগ্র সমর্থক। তাই মেটার্নিক ঠিক করলেন বাই হুক অর ক্রুক, ছলে বলে কৌশলে যে করেই হোক, এই জাতীয়তাবাদী চেতনাকে দমন করতে হবে। তাই তিনি জার্মানির ওপরে বহু প্রকারের নিয়ন্ত্রণ আরোপ করলেন। জার্মানির যে বিশ্ববিদ্যালয়গুলি ছিল, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তিনি গুপ্তচর নিয়োগ করলেন, যাতে কোনো জার্মান ছাত্র, কোনো জার্মান অধ্যাপক জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটাতে না পারে। তিনি জার্মান বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস ছিল, সেই সিলেবাসে পরিবর্তন আনতে চাইলেন। ইতিহাস, রাষ্ট্রবিদ্যা, সমাজবিদ্যা, দর্শন প্রভৃতির ক্ষেত্রে যে জাতীয়তাবাদী উপাদান ছিল, সেগুলোকে সব বাতিল বলে ঘোষণা করা হলো। তিনি জার্মানিতে যে সংবাদপত্রগুলো ছিল, সেই সংবাদপত্রগুলোর স্বাধীনতা হরণ করলেন। সেখানটায় অস্ট্রিয়া বিরোধী, রাজতন্ত্র বিরোধী এবং বিপ্লবী ভাবধারার অনুগামী কোনো লেখা প্রকাশ করতে দিতেন না। সেখানটায় বুটজেনশাফট বলে যে সমস্ত সংগঠনগুলো ছিল, যারা জাতীয়তাবাদী ভাবধারায় উদ্বুদ্ধ ছিল, সেগুলোকে তিনি বন্ধ করে দিলেন। এখানেই শেষ নয়। 1819 সালে জার্মানিতে কোর্টজেবু নামে এক সাংবাদিককে হত্যা করা হয়। কি নাম? কোর্টজেবু। এই কোর্টজেবু নামক সাংবাদিককে হত্যা করা হলে এই অজুহাত দেখিয়ে তিনি 1819 সালের জার্মানিতে চালু করেন একটি আইন বা অধ্যাদেশ, যার নাম ছিল কার্লসবার্গ ডিক্রি। তোমাদের মনে প্রশ্ন আসবে, স্যার এর নাম কার্লসবার্গ ডিক্রি কেন হল? জার্মানির সীমান্ত প্রদেশ বোহেমিয়াতে সেই সময় কার্লসবার্গ সিটি বলে একটি শহর ছিল। সেখান থেকে এই অধ্যাদেশ জারি করা হয়েছিল বলে এর নাম ছিল কার্লসবার্গ ডিক্রি। তাহলে 1819 সালে কোর্টজেবু নামে এক সাংবাদিককে হত্যা করবার অজুহাতে মেটার্নিক কার্লসবার্গ ডিক্রি জারি করেছিলেন, যার মাধ্যমে জার্মানির জাতীয়তাবাদী শক্তিগুলোকে তিনি দমন করতে চেয়েছিলেন। ইউরোপের ক্ষেত্রেও আমরা দেখছি মেটার্নিক প্রায় একই রকমের ব্যবস্থা গ্রহণ করেছিলেন। 1820 সালে ট্রোপো বলে একটি শহরে শক্তি সমবায়ের সভা বা অধিবেশন অনুষ্ঠিত হয়। এর নাম ছিল ট্রোপো অধিবেশন। এই ট্রোপো অধিবেশনে মেটার্নিক বিধান দেন যে
ইউরোপের রাজারা রাজত্ব করুক, কিন্তু কোনো পরিবর্তন করবেন না। তার ভাষায় গভর্ন বাট নো চেঞ্জ। অর্থাৎ তিনি ইউরোপের রাজাদের উদ্দেশ্যে বলেন যে জনগণের ইচ্ছাশক্তির কাছে যাতে তারা মাথা না নোয়ান এবং রাজতন্ত্র যেভাবে চলে আসছে সেভাবেই চলুক, তারা যাতে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বা জনগণের ক্ষমতাকে বৃদ্ধি করে জাতীয়তাবাদী চেতনা, প্রজাতান্ত্রিক ভাবধারা, উদারনীতি, গণতন্ত্রের প্রতি সহমর্মিতা না দেখান। তাহলে তিনি ইউরোপকেও এই বিপ্লব মুক্ত রাখতে চেয়েছিলেন। আমরা এতক্ষণ যে মেটার্নিক তন্ত্র বা মেটার্নিক পদ্ধতি আলোচনা করলাম, এই মেটার্নিক তন্ত্র বা মেটার্নিক পদ্ধতির কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এক, মেটার্নিক তন্ত্র পুরাতন তন্ত্রে বিশ্বাসী ছিল। মেটার্নিক তন্ত্র এনসিয়েন্ট রিজম বা পুরাতন তন্ত্রে বিশ্বাসী ছিল। দ্বিতীয়ত, মেটার্নিক তন্ত্র ডিভাইন থিওরি অফ কিংশিপ বা রাজার যে দৈব সত্ত্বাধিকার সেই মতবাদকে তুলে ধরেছিল। মেটার্নিক বিপ্লবী ভাবধারার বিরোধী ছিলেন। তাহলে মেটার্নিক ব্যবস্থা বিপ্লবী ভাবধারার বিরোধিতা করেছিল, এটি তার আরেকটি বৈশিষ্ট্য। মেটার্নিক ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, সাম্যবাদ এগুলোর সব কয়টি বিরোধিতা করেছিলেন। তাহলে মেটার্নিক তন্ত্র এগুলোরও বিরোধিতা করেছিল। 1848 সালে মেটার্নিক ব্যবস্থা যে ভেঙে পড়ে তার কারণ কি? আমরা দেখেছি মেটার্নিক ব্যবস্থা ভেঙে পড়ার পেছনে কয়েকটি কারণ দায়ী ছিল। প্রথমত, মেটার্নিক যুগ ধর্মকে অস্বীকার করেছিলেন। বিপ্লব পরবর্তী ইউরোপে পুনরায় বিপ্লবের আগের অবস্থায় ফিরে যাওয়া বাস্তবসম্মত ছিল না। মেটার্নিক এই সত্যকে অস্বীকার করতে গিয়ে তার ব্যবস্থার পতনকে তিনি নিজেই ডেকে এনেছিলেন। মেটার্নিক জার্মানি সহ ইউরোপের বিভিন্ন জাতীয়তাবাদী শক্তিগুলোকে দমনমূলক নীতির মাধ্যমে পরাস্ত করতে চেয়েছিলেন, কিন্তু দমনমূলক নীতি দিয়ে জাতীয়তাবাদকে বন্ধ করা যায় না। ইতিহাস থেকে তিনি এই শিক্ষা গ্রহণ করেননি। তৃতীয়ত, মেটার্নিক তার ব্যবস্থার মাধ্যমে ইউরোপের ভাগ্য নিয়ন্ত্রকে পরিণত হতে চেয়েছিলেন। তার এই ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাকেও ইউরোপীয় শক্তিগুলো পছন্দ করেনি। ইংল্যান্ড মেটার্নিক তন্ত্রের বিরোধিতা করেছিল। 1830 সালে ফ্রান্সের জুলাই বিপ্লবের পর নূতন ফরাসি রাজতন্ত্র মেটার্নিক ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। মেটার্নিকের নিজের দেশেও তার সহযোগীদের বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল। সেই সময় সম্রাট ফ্রান্সিস জোসেফের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, অর্থাৎ অস্ট্রিয়ার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী কোলেভার্ট, সেই কোলেভার্ট তার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার দিক থেকেও মেটার্নিক তন্ত্রের বিরোধিতা করেছিলেন। তাহলে ঘরে বাইরে মেটার্নিক তন্ত্রের এই বিরোধিতার কারণে মেটার্নিক তার বিধি ব্যবস্থাকে বেশি দিন ইউরোপে প্রচলিত রাখতে সমর্থ হননি। বিশেষ করে 1848 সালে যখন ফেব্রুয়ারি বিপ্লব অনুষ্ঠিত হলো, সেই ফেব্রুয়ারি বিপ্লবের সময় মেটার্নিক তন্ত্র তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তাহলে আমরা দেখলাম যে 1815 সালে যে মেটার্নিক সিস্টেমের সূচনা হয়েছিল, 1848 সালে সেই মেটার্নিক তন্ত্র ভেঙে পড়ে। এখন তোমাদের মনে প্রশ্ন আসবে, স্যার তাহলে মেটার্নিক তন্ত্রের কি কোনো গুরুত্ব ছিল না? নিশ্চয়ই ছিল। মেটার্নিক তন্ত্র ইউরোপে প্রায় 3 দশক শান্তি বজায় রাখতে পেরেছিল। মেটার্নিক তন্ত্র ইউরোপে এই শান্তি বজায় রাখার সাথে সাথে
সেখানে কৃষ্টি সংস্কৃতি চর্চার একটা ক্ষেত্র প্রস্তুত করে দিতে পেরেছিল। মেটার্নিক তন্ত্র ইউরোপের শান্তির সাথে সাথে অস্ট্রিয়ার ঐক্য সংহতিকেও ধরে রাখতে পেরেছিল। এটা মেটার্নিক তন্ত্রের একটা বড় বৈশিষ্ট্য। কিন্তু মেটার্নিক সম্ভবত নিজেও বুঝতে পেরেছিলেন তার পক্ষে বিপ্লবের পূর্ব অবস্থাকে ফিরিয়ে আনা আর সম্ভব নয়, তার পক্ষে রাজতন্ত্রের সেই স্বমহিমা বজায় রাখা আর সম্ভব না। তাই মেটার্নিক নিজেই একসময় বলেছিলেন, আই হ্যাভ কাম ইন দিস ওয়ার্ল্ড আইদার টু আর্লি অর টু লেট। তাহলে আমাদের আজকে মেটার্নিক ব্যবস্থা বা মেটার্নিক তন্ত্র এখানেই আমরা সমাপ্ত করছি।